আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত আমার জিকেএস জার্নির কন্টিনিউশন করব। গত ভিডিওতে আমি যে জায়গায় শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। গত ভিডিওতে আমি সর্বশেষ বলেছিলাম যে ৩১শে মার্চ আমি সিবিএনও থেকে মেইল পাই যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ৩১শে মার্চ সন্ধ্যা ৬টা ৪২-এ তারা আমাকে মেইল করে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ সাকসেসফুলি রিসিভড, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরেই মূলত আমার পরবর্তী কার্যক্রমগুলো শুরু হয়। যেমন আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমার কিছু ডকুমেন্টস রিলেটেড প্রবলেম ছিল। লাইক আমি মেইন সাইড সেটা আমি মেইল করি আরকি। আমার যখন তারা জানালো যে অ্যাপ্লিকেশন রিসিভ করি, এরপর আমি নিজের থেকে মেইলটা দেই। সেটা ছিল এপ্রিল 4, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এপ্রিল 4 এ আমি এই মেইলটা করি। আমি মূলত মেইলটা করেছিলাম এইভাবে, আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আমি শামীম অমুক এবছর জিকেএস আর জিকেএস এ অ্যাপ্লাই করেছি আপনার ভার্সিটিতে। আমার কিছু কোয়েশ্চেন আছে সেগুলো। সেটা হচ্ছে ১ নম্বরে যে আই হ্যাভ সেন্ট দ্য প্রভিশনাল সার্টিফিকেট, অর্থাৎ আমি আমার প্রভিশনাল সার্টিফিকেট পাঠিয়েছি। আমি এখনো মেইন সার্টিফিকেট পাঠাইনি। বাট আমি আসলে জানতাম যে আমি 10th এপ্রিল সার্টিফিকেটটা তুলতে পারবো আরকি, মেইন সার্টিফিকেটটা। কারণ এটা হয়তো এখন ২-৩ দিনের মধ্যেই বাকৃবি থেকে পাওয়া যায়। ২-৩ দিনের মধ্যেই বাকৃবি মেইন সার্টিফিকেট দিয়ে দেয়। সো আমার মেইন সার্টিফিকেট পাঠাতে হবে কিনা? দ্বিতীয়ত ২ নাম্বার পয়েন্ট ছিল যে আমি আমার প্যারেন্টস এনআইডি পাঠাইনি, সেটা পাঠাতে হবে কিনা? ৩ নাম্বার প্রশ্ন ছিল যে আমি ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা আমি ভেবেছিলাম বার্থ সার্টিফিকেট দিয়ে কভার করবে। তো ওইটা জিজ্ঞেস করলাম যে আমি বার্থ সার্টিফিকেট পাঠাইছি, আমি ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট পাঠাইনি, সেটা পাঠাতে হবে কিনা? এমন। আর ৪ নাম্বার ছিল যে আ এই প্রশ্নটা করেছিলাম যে আমি যেহেতু ওখানে অ্যাপ্লিকেশন গাইডলাইনে লেখা ছিল যে দ্যা ডকুমেন্ট শুড বি আম how can apostilled or consular confirmed. হুম? সো আমি শুধুমাত্র অ্যাপোস্টাইল করে পাঠিয়েছি, কনসুলার অ্যাটেস্টেশনটা দরকার কিনা। তো আ এটা ছিল আমার মেইল তাদের কাছে। এরপরে তারা আমাকে রেসপন্স করে তা তখনই যে এরকম আ ১ নাম্বার হচ্ছে অরিজিনাল ফর্ম উইথ আইদার অ্যাপোস্টাইল or অরিজিনাল ফর্ম মানে হচ্ছে অল ডকুমেন্ট শুড বি সাবমিটেড ইন অরিজিনাল ফর্ম। অরিজিনাল ফর্ম মানে সাপোজ আপনি একটা ডকুমেন্ট আপনার মেইন কপি, সেই মেইন কপির জেরক্সটাকে আপনি অ্যাটেস্টেড করালেন। সেই অ্যাটেস্টেড করা কপিটা হচ্ছে অরিজিনাল কপি। অরিজিনাল মানে এই না যে আপনি মেইন কপি পাঠিয়ে দিবেন। আপনি মেইন কপি জেরক্স করলেন, এরপরে কোনো একজন অফিসারকে দিয়ে আপনি অ্যাটেস্টেড করালেন বা অনলাইন অ্যাটেস্টেড করালেন। সেখানে যে অ্যাকচুয়াল যে সিল যুক্ত যে পেজটা, ওইটা অরিজিনাল কপি। আপনি অ্যাটেস্টেড করানোর পরে সেইটা আবার ফটোকপি করে পাঠালে সেটা অরিজিনাল কপি না। সো আশা করি আপনারা এই অরিজিনাল বিষয়টা বুঝতে পেরেছেন। আম এটা ছিল তাদের ১ নাম্বার কথা। ২ নাম্বার বিষয় হচ্ছে যদিও আপনি ডকুমেন্ট স্ক্রিনিং এ বা ইন্টারভিউতেও পাস করেন, বাট আপনি যদি প্রপার ডকুমেন্টস সাবমিট করতে সক্ষম না হন, তাহলে ইউ উইল বি রিজেক্টেড। ৩ নাম্বার ছিল যেটা ৩ নাম্বার পয়েন্ট, ওই যে প্রভিশনাল সার্টিফিকেটটা তারা অ্যাকসেপ্ট করে না। তারা অ্যাকসেপ্ট করে অবশ্যই হচ্ছে গিয়া অফিসিয়াল সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, অর্থাৎ মেইন সার্টিফিকেট। হ্যাঁ? তবে তারা আমাকে একটা সময় দিয়ে দেয় যে তারা আমাকে এটা যদিও এপ্রিল 4 এর মেইল, বাট তারা আমাকে এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত সময় দেয় যে এপ্রিলের ২৫ তারিখের মধ্যে আপনি কারেক্টেড ডকুমেন্টস গুলো আবার পাঠাতে পারেন। ওকে? এটা আরকি তারা আমাকে সময় দেয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এরপরেই আমি লেগে গেলাম হচ্ছে আমার যে ডকুমেন্টস গুলো কারেকশন করা প্রয়োজন ছিল। লাইক আমার বাবা-মায়ের এনআইডি আ পাঠানো দরকার। আমার মেইন সার্টিফিকেট তুলতে হবে এবং পাঠাতে হবে। পাশাপাশি ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট। সো আমি এখন আপনাদেরকে ঠিক দেখাতে পারছি না ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা কিরকম। আমি যখন ডকুমেন্টস প্রিপারেশন আপনাদের দেখাবো, সেখানে আমি এইটা ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট আসলে কি বা কিরকম সেটা আমি দেখাবো আপনাদেরকে, বা কিভাবে অ্যাপোস্টাইল কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব, তখন বলব। তো আ এই এপ্রিল ৪ তারিখে ছিল এই মেইলটা। এই মেইলটা পাওয়ার পরে আমি লেগে পড়ি যে আমার প্রথমত আমার বাকৃবি থেকে আমাকে হচ্ছে সার্টিফিকেট তুলতে হবে, মেইন সার্টিফিকেট তুলতে হবে। তারপরে আমার মায়ের এনআইডি কার্ডে একটা প্রবলেম ছিল যে আমার সার্টিফিকেট অনুযায়ী আমার মায়ের নামে বেগম ছিল, বাট মায়ের এনআইডি কার্ডে বেগম ছিল না। শুধু তার নিকনেমটা ছিল। তো সেইটা কারেকশন করলাম। সেটাও অনলাইনে করা যায়। যদি কারো বিশেষ প্রয়োজন হয় আমাকে নক করলে আমি প্রসেসটা বলে দিব। বাট এটা এখন অনলাইনে করা যায়, এবং যেহেতু জাস্ট বেগম থাকা না থাকার ব্যাপার ছিল, তো এটা ইজিলি এই প্রবলেম সলভ করে গেছে। অর্থাৎ এই সময়টাতে আমি আমার ডকুমেন্টস গুলো রেডি করি। আমার বাবার, যেহেতু বাবা আমার মারা গেছেন, সো আমি তার বার্থ ডেথ সরি ডেথ সার্টিফিকেট পাঠাই ইনস্টেড অফ এনআইডি। আর মেইন সার্টিফিকেটটাও আমি অনেক আমি আমি আমার জেলায় ছিলাম। আমি
কারো হেল্প নিয়ে আমার এখানে বোরহান ভাই আমার হলের রেজিস্ট্রার ছিলেন তৎকালীন, খুবই ভালো একটা মানুষ। আমি তাকে বলি, সে আমার হয়ে মানে নিজে দায়ী হয়ে আমার হয়ে সে মেন সার্টিফিকেট তুলে দেয়। আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। যাই হোক, তো আপনাদেরকেও এক্ষেত্রে সেটা বলবো যে এখন অর্থাৎ এখন ডিসেম্বরের আজকে 25 তারিখ, এই সময় এসে আপনাদের যেটা কাজ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কাজ হচ্ছে ইউনিভার্সিটি এবং কোর্স সিলেক্ট করা, পাশাপাশি আরেকটা কাজ সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, অর্থাৎ আপনার যতগুলো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস সবগুলো একই ধরনের আছে কিনা, বিশেষ করে ডেট অফ বার্থ, আপনার নামের স্পেলিং, আপনার মা বাবার নামের স্পেলিং, হ্যাঁ, এইসবে আপনার অর্থাৎ আপনার যত ধরনের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলোয় নামের স্পেলিং বা আদার্স ডেট অফ বার্থ এগুলো সব ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে সেগুলো কারেকশন করা হচ্ছে এখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর আম, হ্যাঁ, এই কারেক্ট কারেক্ট করাটা খুবই জরুরি। এরপরে আহ, ও আর বিষয় হচ্ছে, আপনার সাপোজ আপনার মায়ের এনআইডি কার্ডে এক ধরনের নাম, বাট আপনার মায়ের নামটাই আপনার সার্টিফিকেটে এক ধরনের। আপনি করবেন আপনার সার্টিফিকেটে ঠিক যেরকম আছে সেই অনুযায়ী আপনার মা বাবার এনআইডি কার্ড যদি কারেকশন করতে হয় সেটা কারেকশন করে নেবেন, এবং এটা এখনই করবেন, এটা অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া খুব সহজেই করা যায়। তারপরে হচ্ছে এটা ছিল ইনকোয়ারির ব্যাপারে গেল। এটা ছিল এপ্রিল 4-এর মেইল, বাট এপ্রিলের 3 তারিখ আমি আরেকটা মেইল পাই সিবিএনও থেকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি একটু পড়ি যে, ওয়ার্ম গ্রিটিংস ফ্রম চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা আমাকে জানায় যে তাদের ভার্সিটিতে জিক্রুইট স্কলারশিপ নামে আলাদা একটা স্কলারশিপ আছে এবং তারা সেখানে এখন রিক্রুটমেন্ট চলছে। এটা হলো অর্থাৎ যেহেতু আমি সিবিএনতে অ্যাপ্লাই করেছি, সো তারা আমার অ্যাপ্লিকেশন রিসিভ করলো, তারা আমার মেইল পেলো, আমার মেইলই আবার ফিরতি মেইল দিল যে আমাদের ভার্সিটিতে জিক্রুইট স্কলারশিপ নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আপনি চাইলে এটা করতে পারেন। এবং তারা আমাকে ওখানে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়, যে এটা যারা জিকেএস এ অ্যাপ্লাই করেছে তারা তারা যদি জিক্রুইটে অ্যাপ্লাই করে তাহলে তাদের অ্যাপ্লিকেশন জিকেএস অ্যাপ্লিকেশনে হ্যাম্পার করবে না। ওকে। এবং ট্রুলি আমি এই জিক্রুইট নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করব। সিবিএনুর একটা পার্টিকুলার স্কলারশিপ হচ্ছে জিক্রুইট স্কলারশিপ, এবং এটা অলমোস্ট জিকেএস এর কাছাকাছি বেনিফিটস। শুধুমাত্র এয়ার ফেয়ারটা থাকবে না, বাট টিউশন ফি, তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন এবং মান্থলি একটা স্টাইপেন্ড, এটা এই স্কলারশিপ কভার করে। শুধুমাত্র এয়ার ফেয়ারটা থাকে না। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। জিকেএস যদি কেউ মিস করেন তাহলে জিকেএস এর পরে জিক্রুইট স্কলারশিপটা আপনারা ট্রাই করতে পারেন। ওকে, সো এখানে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু এপ্রিল 3, আপনার ডেট গুলো মাথায় রাখবেন, তাহলে আমার আপনাদের মাথায় যে কোয়েশ্চেন প্রফেসর ম্যানেজিং বা আদার্স ফ্যাক্ট গুলো ঘুরে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ডেট গুলো মাথায় রাখলে। এপ্রিল 3-এ আছি আমি। সো আমাকে এটা জিক্রুইটার ইয়া দিল, এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইন বললে এপ্রিল 13। তারপরে কি কি বেনিফিটস আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা বিশাল অ্যামাউন্টের মান্থলি অ্যালাউন্স ইত্যাদি ইত্যাদি। ইজি অনলাইন অ্যাপ্লিকেশন, এটা আসলে ইজি ছিল। যেমনটা ছিল শুধুমাত্র একটা সিভি দিতে হবে, ট্রান্সক্রিপ্ট দিতে হবে, আর ল্যাঙ্গুয়েজ আইএলটিএস এর সার্টিফিকেট ওখানে সাবমিট করতে হবে। এরপরে কিন্তু যেখান থেকে মূলত শুরু হয় সেটা হচ্ছে এখানে এই যে লিঙ্ক গুলো দেওয়া আছে, প্রোগ্রাম ডিটেলস, ফ্যাকাল্টি অ্যান্ড ল্যাব সার্চ, অ্যাপ্লিকেশন পোর্টাল, অ্যাপ্লিকেশন গাইড। আমি যেহেতু আই ওয়াজ রানিং আফটার অ্যাপ্লিকেশন, আমার সামনে অ্যাপ্লিকেশন আসা মানে সেটা যাই হোক আমি সেটা অ্যাপ্লিকেশন করেছি, হোয়াট এভার দ্য প্রোগ্রাম ইজ, আমার সাথে রিলেভেন্ট হোক বা না, আমি অ্যাপ্লাই করেছিলাম। ঠিক সেই পার্ট অনুযায়ী যখন লিঙ্ক চলে আসলো, লিঙ্কে ক্লিক করলাম। আমি এই যে ফ্যাকাল্টি এবং ল্যাব সার্চ এইটাই ক্লিক করলাম। আচ্ছা, আমি দেখালে হয়তো একটু সময় লাগবে, আমি জাস্ট মুখে বলছি। আমি এই লিঙ্কটাই ক্লিক করার পরে, আমি যেহেতু অলরেডি সিবিএনএতে জিকেএস এর অ্যাপ্লাই করেছি, প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন অ্যাপ্লাই করেছি, তো আমি চেষ্টা করলাম জিক্রুইটেও আমি প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন অ্যাপ্লাই করব। সো আমি এই ফ্যাকাল্টি এবং ল্যাব সার্চ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আমি খুঁজে বের করলাম যে প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনে কোন কোন প্রফেসর আছে। এখানে মূলত প্রফেসরের ডিটেলস আছে। আমি সেখান থেকে 3 জন প্রফেসরকে সিলেক্ট করলাম, হ্যাঁ, যে তারা প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনের প্রফেসর, এবং সেখানে তাদের ইমেল অ্যাড্রেসও পেয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টাল, আমি অ্যাপ্লাই করে ফেললাম। আমার যাই ছিল, আমার ইংলিশ অর্থাৎ আইএল সার্টিফিকেট বাদ দিয়ে আমি অ্যাপ্লাই করে ফেললাম। শুধুমাত্র আমার সিভি রেডি ছিল, আমার ট্রান্সক্রিপ্ট, এগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করে ফেলি, যদিও প্রফেসর প্রফেসর আমার জানতো না। মজার বিষয় হচ্ছে এইখানে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন পোর্টালে ওখানে একটা পয়েন্ট ছিল যে প্রফেসর কোন প্রফেসরের আন্ডারে,
ওকে? সো আমি একেবারে আন্দাজে একজন প্রফেসরকে বসিয়ে দিয়েছিলাম। অর্থাৎ মূলত অ্যাকচুয়াল বিষয়টা হবে আমার প্রফেসর রেডি থাকবে, সেই প্রফেসরের নাম আমি ওখানে সেখানে বসাবো যে এই প্রফেসরের সাথে আমার কথা হয়েছে। কিন্তু আমার এমন কিছুই ছিল না। আমার সামনে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, আমি অ্যাপ্লিকেশন করে দিছি। আর যেখানে প্রফেসরের নাম বসাতে হতো সেখানে আমি ওখানে র‍্যান্ডম যে প্রফেসর পেয়েছি তার নাম বসায় দিয়েছি। ওকে? মূলত এটা জাস্ট একদম অ্যাডিকশন এর মতো ছিল। এরপরে যেটা করলাম আমি আসি এপ্রিল ৩, ওকে? এপ্রিল ৩ এ আমি এরপরে যে এপ্রিল ৪ এর যে মেইলটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিকেট করে যে আপনার সিবিএন জিক্রুইটের অ্যাপ্লিকেশনও সাবমিট হয়েছে। অর্থাৎ আমি ৩ তারিখ যে জিক্রুইটের একটা অ্যাপ্লিকেশন পেলাম সেখানে এপ্লাই করে ফেলেছি এবং সেই মেইলটা দিল এপ্রিল ৪ এ যে আপনার জিক্রুইটের অ্যাপ্লিকেশনও সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। জিক্রুইট নট জিকেএস। ওকে? আচ্ছা। এরপরে আসি। এটা ছিল এপ্রিল ৪, এপ্রিল ৪ দেখালাম। এরপরে হচ্ছে এক একটু উম আচ্ছা। এরপরে আমাকে এপ্রিল ৪ তারিখের দিকেই ইয়া এইটা। এপ্রিল ৪ এর এই এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এপ্রিল ৪ আমি আসি এপ্রিল ৪ এই অন্য একটা ইমেইল থেকে আমাকে মেইল করে এপ্রিল ৪ এ যে, "হ্যালো, I am the TA of Department of Veterinary Medicine, CVNO and you can call me as David." ওকে? জাস্ট আপনারা এইটা দেখেন। আ জাস্ট এই লাইনটা যে, "This is written for a purpose to check if there is a professor you had talked to before you applied because it could maximize your chance to make it through." হ্যাঁ? এবং আরেকটা ব্যাপার ছিল জাস্ট ওকে এটা এপ্রিল ৩ এর মেইল এবং আমাকে বলল যে, "Please keep that in mind. The late return wouldn't work because the evaluation will start from April 7 and it will finalized on the next day." অর্থাৎ আমি যদি শুরু থেকে একটু পড়ি, জাস্ট শুরু থেকে আপনারা একটু দেখে নেন যে এটা উনি তার ইন্ট্রোডাকশন দিল। উনি এরপর উনি বলল যে, "আমি আপনাকে এই কারণে মেইল দিয়েছি যে আপনি কোন প্রফেসরের সাথে অলরেডি কথা বলেছেন কিনা অ্যাপ্লিকেশন করার আগে। যদি বলে থাকেন it could maximize your chance to make it through." ওকে? If you were approved আপনারা যদি এটা দেখেন, if you were approved to be your supervisor after your admission by any professor of this department. Okay? Point to be noted. So let me know the name during this weekend so I can inform him or her that you applied. অর্থাৎ আপনি প্রফেসরের সাথে কথা বলছেন, সেই নামটা তাদেরকে জানাতে বলতেছে যদি আপনি প্রফেসরের সাথে অলরেডি কথা বলে থাকেন কিনা। এবং আমাকে মেইল করেছে এপ্রিল ৩ এ এবং আমাকে জানাতে বলেছে এপ্রিল ৭ এর মধ্যে। হ্যাঁ? আমাকে তারা জানাতে বলল এপ্রিল ৭ এর মধ্যে এবং সতর্কবাণী করে দিল যে এটা আপনি যদি এর পরে জানান তাহলে এটা কাজ করবে না। কারণ evaluation টা ৭ তারিখের মধ্যে হয়ে যাবে। ওকে? এটা খুবই ইম্পোর্টেন্ট ছিল। আপনারা আশা করি ক্যাচ করতে পেরেছেন। এটা এপ্রিল ৪। ততক্ষণে আমি কি ওকে। আ যেহেতু আমি এপ্রিল ৩ এ জিক্রুইট এর অ্যাপ্লিকেশন করে ফেলেছিলাম। আমি জিক্রুইট এর ব্যাপারে অলরেডি আপনাদেরকে বলেছি। যেটা জিকেএস না। এপ্রিল ৩ তারিখে আমি এপ্লাই করি। তো আমি যেহেতু ভাবলাম যে একটা হুদা একটা প্রফেসরের নাম দিয়ে দিলাম, সেই প্রফেসরকে মেইল করে জানাই যে, "আমি আপনার আন্ডারে কাজ করতে চাই।" এরপরে আমার যে অ্যাকচুয়াল প্রফেসর যিনি আমাকে নিতে রাজি হয়েছেন, যার সাথে আমি কাজ করব, আমি তাকে মেইল করি। বাট সেটা জিকেএস এর হয়ে নয়, সেটা আ জাস্ট এ মিনিট। সেটা জিকেএস এর হয়ে নয়, জিক্রুইট এর হয়ে। অর্থাৎ আ আমি আমি আমার যিনি বর্তমান প্রফেসর, তাকে আমি হ্যাঁ, আমার যে বর্তমান প্রফেসর আমি তাকে মেইল করি। আপনারা যদি এই যে আ আমার যে ইমেইল সাবজেক্ট দেখতে পাচ্ছেন যে prospective মাস্টার্স স্টুডেন্ট ফর ফল 2025 আন্ডার জিক্রুইট স্কলারশিপ। অর্থাৎ আমি কিন্তু তাকে আ জিকেএস এর নিয়ে মেইল করিওনি। ওকে? সো এরপরে যেটা হলো আমি তাকে মেইল করলাম যা দেওয়া লাগে যে, "প্রফেসর আমি আপনার আন্ডারে মাস্টার্স করতে চাই। আ আ জিক্রুইট প্রোগ্রাম দিয়ে মাস্টার্স করতে চাই। তবে আমি আরেকটা কথা এখানে এড করে দিয়েছিলাম যে, I have already submitted my application আ আ ফর জিকেএস স্কলারশিপ অলসো." এটা আমি জাস্ট এড করে দিয়েছিলাম। এরপরে যেটা হলো, এটা ছিল কবে তাকে মেইল করি আমি এপ্রিল ৪, ওকে? এপ্রিল ৪ এ আমি তাকে মেইল করি। আর তারপরে আ তারপরে আবার আরেকটা মেইল তাকে করি আমি। এটা হচ্ছে এপ্রিল ৪ এই। এপ্রিল ৪ এ আরেকটা মেইল করি আমি সেটা কেননা যখন আমি জানতে পারলাম যে ৩ তারিখ আমাকে জিক্রুইট এর ব্যাপারে বলল, আমি মেইল করলাম। ৪ তারিখ আমাকে জানালো প্রফেসরের সাথে কথা বলেছে কিনা আরকি।
ঠিক ওই বিষয়টা আমি তাদেরকে জানাই যে, "হ্যালো প্রফেসর, I have got an email today from the Department of Veterinary Medicine CVNO asking me whether I have conducted with any professor of this department or not. Not, it is GKS 2025 application issue. I wish to work with you under your supervision, sir. I have attached my research proposal." blah 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 blah। তো আমি তাকে জানালাম যে আমি একটা জিকেএস স্কলারশিপ রিলেটেড একটা মেইল পেয়েছি যে আমি কোনো প্রফেসরের সাথে কেউ আমাকে কনফার্ম করেছে কিনা আমি আপনার আন্ডারে কাজ করতে blah blah blah। ওকে, এটা ছিল কিন্তু এপ্রিল 4, অর্থাৎ আমি সেকেন্ড তাকে একটা মেইল করি। হ্যাঁ, এরপরে কিন্তু তিনি আমাকে রিপ্লাই করে না। উনি কিন্তু এখনো আমাকে রিপ্লাই করেনি। আমি এপ্রিল 12 তে তাকে আরেকটা রিমাইন্ডার মেইল দেই। এই রিমাইন্ডার মেইল দেওয়া নিয়ে বড় ভাইরা অনেক বলেছিল আমি যখন ভিডিও তাদের সাথে সিনিয়রদের সাথে কথা বলতাম যে অবশ্যই 5 দিন পরে বা 7 দিন পরে রিমাইন্ডার মেইল দিতে হয় এবং আমার ক্ষেত্রে সেটা কাজ করেছে। আমি এপ্রিল 4 এর পরে এপ্রিল 12 তে হচ্ছে তাকে আরেকটা রিমাইন্ডার মেইল দিই যে, "হ্যালো প্রফেসর, ইউ মে ফরগেট টু লুক এট মাই ইমেইল। আই এম eagerly ওয়েটিং টু হিয়ার ফ্রম ইউ।" ওকে? সো এরপরে এপ্রিল 12 এটা। এপ্রিল 13 তে তিনি আমাকে কনফার্ম করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে, "Yes, I agreed to accept you to join my laboratory. It takes much time to process the admission. Prepare well before coming, especially English." এটা ছিল এপ্রিল 13 তার রেসপন্স। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাকে কিন্তু বলেছিল যে এপ্রিল 7 এর মধ্যে জানাতে। এপ্রিল 7 এর মধ্যে জানাতে আমি কোনো প্রফেসরের সাথে কথা বলেছি কিনা। বাট আমার এপ্রিল 7 পর্যন্ত আমার এই প্রফেসর রেসপন্স করেনি, তাই আমি জানাতেও পারিনি। এপ্রিল 13 তে যখন আমার প্রফেসর আমাকে কনফার্ম করে যে, "হ্যাঁ, আমি তোমাকে নিতে রাজি", তখন হচ্ছে গিয়ে আমি আ 13 তারিখের পরে যে আ আমাকে যে মেইল করেছিল যে, আপনি কেউ অ কারো সাথে কথা বলেছেন কিনা? বললে আমাদেরকে জানান।" আমি তাকে তারপরে হচ্ছে গিয়ে কোথায়? ওকে, হ্যাঁ, এরপরে আমি তাকে জানাই যে, "হ্যালো ডেভিড, সরি ফর লেট এন্ড, এই যে প্রফেসর আ অমুক প্রফেসর আমাকে নিতে রাজি হয়েছে।" এটা ছিল এপ্রিল 13। ওকে? এপ্রিল 13 আমার প্রফেসর আমাকে কনফার্ম করার পরে আমি এই মেইলটা রিপ্লাই করি। যদিও এটার কোনো আ রেসপন্স পাইনি আমি বা দেয়নি। এর আগে যেমনটা আমি এপ্রিল ৪ এ, অর্থাৎ যখন বলল, "কোনো প্রফেসরের সাথে কথা বলেছো কিনা?" তখন আমি এরকম একটা রিপ্লাই দিয়েছিলাম যে, "আমি আ এখনো কারো সাথে কথা বলিনি। কিন্তু আমি এই যে অমুককে মেইল করেছি মাত্র। মেইল করে রেখেছি। তারা আমাকে রেসপন্স করে, রেসপন্স করলে জানাবো।" ওই যে আমি বলেছিলাম যে, আমি জিক্রুইসে যে প্রফেসরের যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেখানে গেলাম। দেখলাম যে আমার প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন এ কোন প্রফেসর আছে। তো সেখান থেকে আমি ৩ টা নাম নিয়ে জাস্ট কপি পেস্ট করে আমি ওনাকে জাস্ট বলে দিলাম যে, "আমি তাদেরকে মেইল করেছি, এখনো কোনো রেসপন্স পাইনি।" এই গেল আমার প্রফেসর ম্যানেজের কাহিনী। এখান থেকে কি লার্নিং আসতে পারে? আসলে এটা এখন ডিপেন্ড করে পুরোটা পার্সপেক্টিভ। আমাকে ৪ তারিখ মেইল করে বলল, "প্রফেসরের সাথে কথা বলছেন কিনা ৭ তারিখের মধ্যে জানান। এবং ৭ তারিখের পরে পাঠালে এটা কাজ করবে না। লেট রেসপন্স কাজ করবে না।" কিন্তু ১৩ তারিখে রিপ্লাই করল। আমি ১৩ তারিখে জানালাম। মানে I was fortunate enough, I was so fortunate enough. বাট আমার জন্য এটা কাজ করেছে, আপনার জন্য কাজ নাও করতে পারে। তাই জন্য আপনাকে কি করতে হবে? ডেফিনিটলি আপনি প্রফেসরদের মেইল করেন। আপনার এখনই সময় আছে। আই রিকমেন্ড এখন থেকে আপনি যে ভার্সিটিতে যে কোর্সটা মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন, সেই কোর্সের প্রফেসরদের ইমেইল খুঁজে বের করে তাদেরকে মেইল করতে থাকেন। টপিকটা হবে প্রসপেক্টিভ মাস্টার্স অর পিএইচডি স্টুডেন্ট আন্ডার জিকেএস স্কলারশিপ ফ্রম ফল 2026। ওকে? সো মেইল করেন। যদি রাজি থাকে, ইট উইল ডেফিনিটলি বেনিফিট ইউ। বাট আমার ক্ষেত্রে হ্যাঁ, ম্যানেজ হয়েছিল। বাট আপনারা কিন্তু পুরো সার্কুমেন্সেস টা দেখতে পাচ্ছেন। যে ৭ তারিখ ডেডলাইন, বাট আমার ম্যানেজ হয় ১৩ তারিখ। সো এটা ছাড়াও আমার হয়েছিল। এখন হতে পারে। তবে রেজাল্ট কখন দিয়েছে সেটার সাথে একটু কানেকশন করি। আমি এখানে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে প্রফেসর ম্যানেজ করতে হবে কি না হবে। প্রফেসর ম্যানেজ থাকলে ভালো। যেহেতু আমাকে বলেছিল ইট উইল ম্যাক্সিমাইজ ইউর চান্স। বাট রেজাল্ট এরপর আমরা যদি দেখি যে আমাকে ১ম যে আমার কনফার্মেশন আ জিক্রুইট ওকে। ওকে। এগুলা আমার অন্য সারা বছরের অন্য যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্য ইউএস এর বিভিন্ন ভার্সিটির প্রফেসরদেরকে মেইল করা। যাদের সাথে আমার ভালো কনভারসেশন আছে আমি স্টার মার্ক দিয়ে রেখে দিয়েছি। ওকে। এটা হচ্ছে এটা হচ্ছে আমার ১ম গুড নিউজ। এপ্রিল ১৫। ওকে? সো আ আ ওকে। এইখানে এখন কিছু ব্যাপার আপনাদেরকে মাথায় আসবে। এই মেইলটা হচ্ছে এপ্রিল ১৫। অর্থাৎ যেদিন আমাকে আমার জন্য গুড নিউজ দিল যে তার চুম্বুকে এপ্লাই করার জন্য থ্যাংক ইউ জানালো। কংগ্রাচুলেশনস, উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স ইউ
দ্যাট ইউ আর সিলেক্টেড অ্যাজ এ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন ডকুমেন্ট স্ক্রিনিং। এইখানে কিছু বিষয় আসলে রয়ে গেছে যে এইটা কিন্তু আমার সিলেকশন না, যে আপনার ডকুমেন্টস স্ক্রিনিং এ আপনি সিলেক্টেড, অর্থাৎ ডকুমেন্টস গুলো কারেক্ট। ওকে, সো যদি আমি এটা ধরে নিতাম যে আমার আম, যদি আমি এটা ধরে নিতাম যে 13 তারিখ আমি জানালাম আমার প্রফেসর রেডি হয়েছে, এরপরে 15 তারিখ আমাকে রেজাল্ট দিল, তার মানে প্রফেসর হওয়ার পর পরই রেজাল্ট দিল, বিষয়টা কিন্তু এমন না। এই রেজাল্টটা কিন্তু আমার ভার্সিটি সিলেকশন না, এটা হচ্ছে আমার ডকুমেন্টস স্ক্রিনিং। আমার এরপরে যে কাজটা ছিল সেটা ছিল আমার ইন্টারভিউ, তারা আমাকে ইন্টারভিউ ডেট দিল। এটার সাথে কিন্তু প্রফেসরের ম্যানেজিং এর কোনো রিলেশন আমি ব্যক্তিগতভাবে খুঁজে পাই না আপাতত। বাট আমি কিন্তু প্রফেসর থাকতে হবে না সেটা বলছি না, ইট ডিপেন্ড করে আপনি কোন কোর্সে আছে। যদি আমরা যারা বায়োলজিক্যাল ফিল্ডে আছি, আমাদের ডেফিনেটলি কোনো না কোনো সুপারভাইজার আন্ডারে কাজ করতেই হবে। আর সুপারভাইজার, তাহলে বায়োলজিক্যাল ফিল্ডে সুপারভাইজার ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি লাগবেই, সেটা আগে হোক পরে হোক। আমার আমার জিকেএস সিবিএনওতে আমার যারা কিছু ফ্রেন্ড, ওরা হচ্ছে লাইক বিজনেস ফিল্ডের, বা যারা হচ্ছে থিসিস বেসড, যাদের মাস্টার্স থাকবে, তাদের সুপারভাইজার ম্যানেজ করতে হয়নি। ওদের কি করতে হবে, ওরা এখন এসেছে, ওরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলছে ওদের, ওরা ঠিক এই অবস্থায় বা কিছুদিন পরে ওরা ওদের ওই নিজ নিজ ডিপার্টমেন্টে যাবে, সেখানে প্রফেসরদের সাথে কথা বলবে, যে প্রফেসর যে কোনো একজন প্রফেসরের সাথে কাজ করে ফেলবে, যারা থিসিস বেসড। আর আমরা যারা বায়োলজিক্যাল ফিল্ডের, আমাদের তো সুপারভাইজার লাগবেই, সেটা আগে পরে। এখন আগে যদি ম্যানেজ থাকে দেন ভালো, এবং সেই সুযোগটা আপনার আছে। আপনি এখন থেকেই যদি মেইল করা শুরু করেন, আপনি যে ভার্সিটি সিলেক্ট করেছেন মেন্টালি, যে কোর্স সিলেক্ট করেছেন, সেই কোর্সের নিজ নিজ ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে প্রফেসর খুঁজে নিয়ে সে প্রফেসর মেইল করেন, যদি প্রফেসর আপনাকে কনফার্ম করে, ইট উইল ম্যাক্সিমাইজ ইউর চান্স ডেফিনেটলি ফর জিকেএস অলসো। এরপরে সাপোজ আপনার প্রফেসর রেডি ছিল, বাট আপনি জিকেএস আপনি সিলেক্ট হলেন না, রিজেক্ট হলেন, যেমনটা আমার বন্ধু হয়েছে, যে ওর প্রফেসর রেডি ছিল, বাট ও তারপরও ও রিজেক্ট হয়েছিল যে কোনো কারণে হোক। বাট যদি আপনার প্রফেসর ম্যানেজ থাকে, তার আন্ডারে আপনি জিকেএস এ কাজ করতে চাইলেন, বাট জিকেএস এ রিজেক্ট হলেন, জিকেএস এ রিজেক্ট হওয়ার পরে তাকে আপনি আবার মেইল করেন যে প্রফেসর আপনার নিজের কোনো ফান্ড আছে কিনা, যে ফান্ডে আমি কাজ করতে পারবো। যেহেতু প্রফেসর অলরেডি আপনাকে নিতে চেয়েছিল, তাই সে আপনার প্রতি অলরেডি ইন্টারেস্টেড আছে, তাই তার সেলফ ফান্ডে আপনি সুযোগ পেলে পেতেও পারেন। ওকে, সো এই জন্য প্রফেসর মেইল করার কোনো বিকল্প নেই, এবং এটা এখন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ওকে, এই এখন সময় থেকে আপনি মেইল করা শুরু করেন, এবং ডেফিনেটলি 7 দিন পরে কিংবা 10 দিন পরে হলো আপনি রিমাইন্ডার মেইল দিবেন, ফার্স্ট রিমাইন্ডার মেইল, সেকেন্ড রিমাইন্ডার মেইল দিবেন। ওকে, মেইল করতে থাকে, মেইলের বিকল্প নাই। বাট আমি জিকেএস এর সাথে প্রফেসর ম্যানেজ থাকা না থাকার যে বিষয়টা, সেইটা নিয়ে একটু আলোচনা করছি মূলত। প্রফেসর ম্যানেজ থাকলে ডেফিনেটলি ইট উইল ম্যাক্সিমাইজ ইউর চান্স। ওকে, তো এটা ছিল 15 তারিখ আমাকে মেইল করলো যে আপনার ডকুমেন্ট স্ক্রিনিং এ আপনি সিলেক্টেড। এবার আমার ইন্টারভিউ ডেট 15 তারিখ আমাকে জানালো আপনার ইন্টারভিউ হচ্ছে 17 তারিখ। 17 তারিখ, এবং কোরিয়ান টাইম 11টা 20, বাংলাদেশ টাইম ছিল 8টা 20। আমি তখনও আমার জেলা বরিশালে আছি। ল্যাঙ্গুয়েজ এটা আইদার কোরিয়ান অর ইংলিশ, আমরা ইংরেজি দিয়েছিলাম। এখানে কিছু ছিল যে এটা রিনেম করা আর কি, যে আপনাকে এই যে এরকম আপনার টিম নেম এইটা, এই নামে আপনার জুম আইডিটা রিনেম করতে হবে। বাট ইন্টারভিউ চলাকালে আমি এতটাই স্ট্রেসে ছিলাম যে আমি রিনেম করতে ভুলে গেছিলাম। যাই হোক, আম, এইখানটাতে যদি আমি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটাও একটু শেয়ার করি, যেহেতু বিষয়টা আসছে। আমি মূলত 15 তারিখেও আমি বরিশালে ছিলাম, 16 তারিখ ঢাকা যাই, 17 তারিখ সে 11টা 20 কোরিয়ান টাইম, আর বাংলাদেশ টাইম ছিল 8টা 20। আমি প্রায় 7:30 থেকেই একেবারে বসে থাকি ফোন নিয়ে। তবে 26 তারিখ যেহেতু ঢাকা যাই, আমি 26 তারিখ কিছু বেসিক কাজ করেছিলাম, কিছু টেকনিক্স কাটিয়েছিলাম। আমি চ্যাট জিপিটির সহায়তা নিয়েছিলাম, যে জিপিটিকে জিজ্ঞেস করলাম যে কালকে আমার অমুক ভার্সিটিতে অমুক মেজরের বিপরীতে ইন্টারভিউ আছে, এবং এই স্কলারশিপের জন্য তুমি আমাকে কিছু কোয়েশ্চেন দাও, এবং সেটা বুলেট পয়েন্ট আকারে দাও। আমার ইন্টারভিউ, কিছু বুলেট পয়েন্ট আকারে কোয়েশ্চেন দাও। সো লাইক তো আমাকে প্রায় 10-15টা কোয়েশ্চেন দিল, যেগুলো মানে বেসিক কিছু কোয়েশ্চেন, ইন্ট্রোডিউস, কেন, সেগুলো এরকম ছিল যে কেন এই ভার্সিটি চুজ করেছো, কেন এই কোর্স চুজ করেছো, তোমার ক্যারিয়ার গোল কি, তুমি এটা কেন এই কোর্স কেন শিখতে চাও, এরপরে এর পরের প্ল্যান কি তোমার, জাস্ট এরকম কিছু বেসিক কোয়েশ্চেন ছিল। তবে আনসার গুলো ছিল বুলেট পয়েন্টে। আমি যে টেকনিকটা করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক জানি না, সাপোজ এটা আমার ফোন স্ট্যান্ডে রেখেছি, আমি ওই নোটগুলো আমার একটা ছোট্ট একটা নোট পেড়ে এরকম ফোনের পাশে রেখে দিয়েছিলাম, অর্থাৎ ফোনটা এখানে আর আমি ওই নোটটা এখানে ফোনের ঠিক পাশে এভাবে রেখেছিলাম ইন্টারভিউ চলাকালে। ইন্টারভিউ 8টা 20 বাংলাদেশ টাইম, কিন্তু মোটামুটি 5-7 মিনিট লেটে জয়েন হয়, রিনেম করতে ভুলে যায়, শুরুতেই কোয়েশ্চেনিং চুল হয় ইংরেজিতে, মানে
লিটারালি ভাই আই ওয়াজ সো স্ট্রেসড, মানে আহ, এত প্রেসার ছিলাম যে আমি জুমের নিকনেম চেঞ্জ করার সময় পাইনি। আর কি না কি বলেছি আমি নিজেও জানি না, মানে এত ফ্লুয়েন্ট ছিলাম, মানে মুখে যা আসতেছে তাই বলতেছি কাইন্ড অফ, ইংরেজিতে, বাংলায় না কিন্তু। সো মানে আমার ফ্লুয়েন্সি কেমন যেন ভূতে হয়তো, ভূত আসছিল কিনা আমার উপরে তাও জানি না, এত ফাস্ট ছিলাম। আমি কি বলছি তাও জানি না, আমার শুধুমাত্র দুই তিনটা কোশ্চেন মনে আছে, এবং সেই দুইটা কোশ্চেন আমার এই নকল থেকে কমন পড়ে গিয়েছিল, যে হোয়াই দিস ইউনিভার্সিটি এবং হোয়াই দিস কোর্স। আরো জনে কি কোশ্চেন ছিল, কিছু কমন পড়েছিল একবার হুবহু। সো দেখা গেল আমি একবার চোখ ফোনের দিকে তাকাই, একবার চোখ আমার নোটের দিকে তাকাই। এতে করে হলো কি, যে এবং ওখানে শুধু বুলেট পয়েন্ট গুলো ছিল, বাকিটা আমি নিজের মতো করে সেন্টেন্স মেক করে নিয়েছি। এই জন্য দেখা গেল আমার ফ্লুয়েন্সি ছিল হেভি, জাস্ট হেভি, আইএলস 9 আউট অফ 9। ওকে, বাট আর বাকি যেগুলো আসলে কিছু ছিল, যেমন বেসিক কোয়েশ্চেন লাইক লাইক লিডারশিপ। আমি যেহেতু আমি একটা একটা ভালো একটা সংগঠনের ন্যাশনাল লেভেলের প্রেসিডেন্ট ছিলাম, সো এই জন্য ওই বিষয়টা আমি মেনশন করেছিলাম। সো আমাকে ইয়া করলো যে তোমাদের ভিতরে যখন কোনো কনফ্লিক্ট তৈরি হয়, সেই কনফ্লিক্ট কিভাবে মেনটেন করো, মানে জাস্ট দ্য ওয়ে আই কমিউনিকেট, দ্য ওয়ে আমার আমার কমিউনিকেশন লেভেল, সেটা তারা জাস্টিফাই করেছে। তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি জাস্টিফাই করেছে। বাট একটা কথা বলে রাখি, আমাকে আমার মেজর রিলেটেড, আমার আন্ডারগ্র্যাড রিলেটেড আমাকে একটা কোয়েশ্চেনও করেনি। ওকে, তবে এইখানেও ইট ডাজেন্ট মিন যে আপনার ক্ষেত্রেও এমনটা হবে। আমাকে ইন্টারভিউ নিয়েছিল একজন, বাট আমার একটা ফ্রেন্ডকে ইন্টারভিউ নিয়ে নিয়েছে তিনজন প্রফেসর একই সাথে। আর ওকে, সো আপনার ক্ষেত্রে এটা ডিপেন্ড করে ভার্সিটি টু ভার্সিটি। বাট ইউ ডেফিনেটলি হ্যাভ টু প্রিপেয়ার দ্যাট আপনি কোন কোর্সে যাচ্ছেন, সেই কোর্সের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, আপনার আন্ডার গ্রাডুয়েট আপনি কি শিখেছেন, কি এক্সপিরিয়েন্স, সেগুলো নিশ্চয়ই আপনার প্রিপারেশন নিতে হবে। আমি সো ইন শর্ট, আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আমি প্রযুক্তির সহায়তা নিয়েছিলাম, আমার ফ্লুয়েন্ট ছিলাম, আই ওয়াজ সো ফ্লুয়েন্ট, ডাজেন্ট মিনস আমি সেন্টেন্স রং করেছি জানি না, বাট আই ওয়াজ সো ফ্লুয়েন্ট। আই থিঙ্ক ইট শোজ দ্যাট মাই ইংলিশ ওয়াজ গুড। আর আই ক্যান চ্যালেঞ্জ, লাইক কোরিয়ানদের চেয়ে অন্তত আমাদের ইংলিশটা অনেক ভালো। আমরা যারা মোটামুটি ইংলিশ পারি, কোরিয়ানদের চেয়ে আমাদের ইংলিশ ভালো। এই জন্য প্যানিক হওয়ার কিছু নাই। You will definitely get well. Just show your communication skills. Just show your problem solving capabilities. It will enough. আর ছোট ছোট নিজের বেসিক কোয়েশ্চেন, ইন্ট্রোডাকশন ইউরসেলফ, সেখানে প্রথম কোয়েশ্চেন সাধারণত থাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ। সেখানে যদি আপনি ফ্লুয়েন্ট হতে না পারেন, আমতা 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 করেন, এটা আপনার জন্য নেগেটিভ হবে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর বাকিটা সময় বলে দেবে, পরবর্তীতে কথা বলা যাবে। আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি, ভিডিও বড় করতে চাই না। এটা ছিল আমার ছোট করে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এরপরে আমাকে বলেছিল যে ইন্টারভিউ নেওয়ার পরবর্তী ৭ দিনের পরে আমার রেজাল্টটা জানাবে ভার্সিটি থেকে। বাট তারা আমাকে আসলে জানাচ্ছিল না যে এই যে এপ্রিল, জাস্ট এ মিনিট, এটা হচ্ছে আমাকে কনগ্রাচুলেশন গেল। ওকে, এরপরে আমি কি মেইল করেছিলাম, ও, এগুলো ছিল বেসিক কিছু কোয়েশ্চেন, লাইক কিছু আমার নিজের ব্যক্তিগত কোয়েশ্চেন। এরপরে আমি, যেহেতু বলেছিল 15 তারিখ 17 তারিখ আমার ইন্টারভিউ হলো, বললো যে 1 সপ্তাহ পরে রেজাল্ট জানাবে, অর্থাৎ 24 তারিখের দিকে রেজাল্ট জানাবে। বাট তারপর এপ্রিল 28 হয়ে গেছে, বাট তারা রেজাল্ট জানাচ্ছিল না। এরপরে এপ্রিল 28 আমি মেইল করি যে আমি আসলে জুম নেম রিনেম করতে পারিনি, সো এটা কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা রেজাল্ট দেওয়ার কথা রেজাল্টটা দিচ্ছে না, আমি জুমের নেম রিনেম করতে পারিনি, তাই জন্য এরকমটা হয়েছে কিনা, বা এমন যে কখন রেজাল্ট আসবে। যদিও তারা এই মেইলের রেসপন্স করেনি, যে রেজাল্ট কবে নাগাদ আসতে পারে, রেসপন্স করেনি, এটা এপ্রিল 28-এর। এরপরে এপ্রিল 29 তারিখ আমি রেজাল্ট পেয়ে যাই। আমি মেইল করে 28 তারিখ, এবং আহ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আর কি, এপ্রিল 29 আমাকে তারা কংগ্রাচুলেশন জানায়, এবং তারা বলে হচ্ছে কি যে আমরা সিবিএনইউ থেকে আপনাকে রিকমেন্ড করব এনআইআইডি তে, অর্থাৎ উই উইল রিকমেন্ড ইউ অ্যাজ আওয়ার ফাইনাল ক্যান্ডিডেট ফর দ্য 2025 জিকেজি প্রোগ্রাম। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ইউনিভার্সিটি ট্র্যাকে প্রথম সিলেকশনটা হয় ইউনিভার্সিটিতে, এবং এইটা হচ্ছে আমার প্রথম সিলেকশন ছিল, অর্থাৎ ইউনিভার্সিটি আমাকে সিলেক্ট করে আমাকে এনআইআইইডি, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, সাউথ কোরিয়া, সেখানে আমার নামটা রেফার করে। আপনাদের যেহেতু আহ, যেহেতু বলেছিলাম যে আম, যেহেতু কোটার একটা ব্যাপার ছিল, সো দেখা গেল যদি সাপোজ 30টা ভার্সিটিতে 30 জন বাংলাদেশিকে সিলেক্ট করে ফেলছে, তাদের নামগুলো আবার এনআইএডি তে পাঠালো, তো 30 জনকে তো হয়তো কোটা নাও থাকতে পারে বাংলাদেশের জন্য, সেটা আবার সেকেন্ড সিলেকশনটা এনআইআইডি তে হয়। বাট ফরচুনেটলি
এটা বলা যেতে পারে যে ভার্সিটি সিলেকশন, অর্থাৎ এই ইউনিভার্সিটি ট্র্যাকে ভার্সিটি থেকে সিলেক্ট হওয়া মানে আপনার 90% কনফার্ম হয়ে গেছে। ওকে? এরপরের যে প্রসিডিউর গুলো ছিল এগুলো শুধুমাত্র ফর্মালিটিস। এরপরে শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ এইটা ছিল এই সময়টা আমি চট্টগ্রামে সিভাসুতে অবস্থান করছিলাম। খুবই মজার একটা সময় ছিল। এটা এটা ছিল এপ্রিল ২৯। ওকে? অর্থাৎ এপ্রিলের লাস্ট উইক। এরপরে মে মাসের লাস্ট উইকে আসলো হচ্ছে গিয়ে আহ, মে মাসের লাস্ট ওকে, মে মাসের লাস্ট উইকে আসলো সেকেন্ড রাউন্ড সিলেকশন। তারপরে জুনে আসলো ফাইনাল সিলেকশন। সেই জুনের সিলেকশনটা কিন্তু পিডিএফ আকারে, অর্থাৎ ওই যে ওয়ার্ল্ড থেকে যে ১৫০০ জন পুরো ওয়ার্ল্ড থেকে সেই যে লিস্টটা ওইটা হচ্ছে কনফার্ম একেবারে ফাইনাল সিলেকশন রেজাল্ট। সেইটা হচ্ছে জুনের লাস্ট উইকে এসেছিল, যেটা আমি আপনাদেরকে আমার গত ভিডিওতে দেখেছিলাম। এরপরে যেগুলো হচ্ছে এগুলো একেবারে নর্মাল, অর্থাৎ আমি সিলেক্ট হয়ে গেছি। বা ফার্দার যে প্রসিডিউর, আমার ভিসার জন্য কি কি লাগবে, ভিসার কি অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, তারপরে এটা এটা যেটা ছিল, অর্থাৎ আমি যে সিলেক্ট হয়েছি সেই পিডিএফটা যেটা আমি আচ্ছা, অর্থাৎ আমার অ্যাকসেপ্টেন্স লেটার, আমার এনআইআইডি অ্যাকসেপ্টেন্স লেটার। তারপরে এরপরে শুধু মেইল চলতে থাকবে, এই যতগুলো দেখতে পাচ্ছেন। এরপরে এই মেইলগুলো ছিল সিবিএনওর কোঅর্ডিনেটরের সাথে, যে আপনি ডর্মে থাকবেন কিনা, নাকি বাইরে থাকবেন, ক্যাফেতে খাবেন কিনা, খেলে ৭ দিন খাবেন না ৫ দিন খাবেন, নাকি একদিনও খাবেন না, এই রিলেটেড এগুলো ছিল ইন্টারনাল। এগুলো আপনাদের জন্য আপাতত প্রয়োজন নয়। এরপরে এই যে মেইলটা, সেটা হচ্ছে গিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, সরি, কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ, অর্থাৎ জুলাইয়ের ১৩ তারিখ। জুনে হলো আমাদেরকে কনফার্ম করলো এনআইআইডি, এবং জুলাইয়ের ৩ তারিখ থেকেই মূলত এম্বাসির সাথে, অর্থাৎ কোরিয়ান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের সাথে আমার যোগাযোগ হলো। আমি এটা আপনার দেখিয়েছি, অর্থাৎ ভিসার জন্য আমাদেরকে মেইল করলো যে আপনারা ভিসার জন্য আসেন। ডেট দিয়ে দিল, এই ডেটে আপনারা আসতে পারেন, এমন ইত্যাদি 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 ইত্যাদি। এরপরে ভিসার এগুলো চলতে থাকলো। সো ওকে, ভিসার কাজগুলো এরপরে এরপরে আসলো লাইক এয়ারফেয়ার বা আদার্স, এগুলো ইন্টারনাল, এগুলো আপাতত না, পরে আপনাদের জন্য হবে, তখন পরে জানা যাবে। সো আমি যদি মোটামুটি কনক্লুড করি, তাহলে হচ্ছে এরকম, লাইক আমার এটা ছিল আমার মূলত জিকেএস জার্নি। বাট আমি প্রত্যেকটা স্টেপে আল্লাহ রহমত, আল্লাহ সরাসরি রহমত প্রাপ্ত হয়েছি। আমি শুরুতেই বলেছিলাম, আমি বরিশালে এসে আবার ময়মনসিংহে চলে যাই। আমি যদি না যেতাম, একদিন পরে গেলেও ভার্সিটি খোলা পেতাম না, আমি ডকুমেন্টস তুলতে পারতাম না। একেবারে আল্লাহ তালা আমাকে সরাসরি রহমত দিয়েছেন, রহমত প্রাপ্ত করেছেন। দ্বিতীয়ত, আমি কুরিয়ার করি ২৮ তারিখ। আমি যদি ২৯ তারিখ কুরিয়ার করতাম, তাহলে হয়তো ৩০, ৩১, যেহেতু ৩ দিন লাগে, তাহলে হয়তো ১ তারিখ অ্যাপ্লিকেশন পাঠাতো। তারা হয়তো আমার অ্যাপ্লিকেশন রিসিভ নাও করতে পারতো। অর্থাৎ একেবারে লাস্ট ডেট ছিল ৩১ তারিখ ৯:৩০, আমার অ্যাপ্লিকেশন পৌঁছায় 11:30। তারা রিসিভ করেছে। যদি ১ তারিখ যেত, তাহলে হয়তো রিসিভ করতে নাও করতে পারতো। একেবারে লাস্ট সময়ে আমি এপ্লাই করি। আমি দ্বিতীয়বারের জন্য সরাসরি আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হই। ৩ নাম্বার পয়েন্ট, আমি তখন বরিশালে অবস্থান করছি। আমার মেইন সার্টিফিকেট তুলতে হবে। আমার ক্যাম্পাসে আবার যেতে হবে। বাট ফরচুনেটলি আমার একটা জুনিয়র, ওর বাসাও বরিশালে, ও বরিশালে ছিল। ও পরের দিনই আবার হচ্ছে গিয়ে ময়মনসিংহ যাবে। আমি ওকে বলি, এবং আমার আমি যখন প্রভিশনাল সার্টিফিকেট তুলি ক্যাম্পাস থেকে, ঠিক তখনই মেইন সার্টিফিকেট তোলারও অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম, এবং সেখানে ডিনেরও সাইন ছিল। অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা আমার কাছে ছিল। তো আমি যখন গিয়ে শুনলাম যে আমি যদি মেইন সার্টিফিকেট তুলে ফেলি তাহলে কনভোকেশন পাবো না, তাই আমি আর মেইন সার্টিফিকেট তুলিনি। বাট আমার অ্যাপ্লিকেশনটা আমার সাথে ছিল উইথ ডিনের সাইন। সেই ডিনের সাইন এবং প্রভিশনাল সার্টিফিকেট আমি আমার ছোট ভাই নাবিলকে দিয়ে দিলাম। দেখেন, নইলে কিন্তু আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হতো, হয়তো ক্যাম্পাসে যেতে হতো। এরকম তৃতীয়বারের মতো আল্লাহ তাআলা সরাসরি রহমত প্রাপ্ত হওয়া। চতুর্থ, প্রফেসর ম্যানেজ হওয়া। এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পেরেছেন। ৩ তারিখ আমাকে মেইল করলো প্রফেসর আছে কিনা জানানোর জন্য। আমি ৩ তারিখ, ৪ তারিখেও আমার প্রফেসর মেইল নাই। আমি এই মেইল পাওয়ার পরে তাদের প্রফেসরকে মেইল করি, প্রফেসর আমি আপনার আন্ডারে কাজ করতে চাই। তাও জিকেএস না, জিক্রুইট নিয়ে আমি মেইল করেছিলাম। এরপরে আমি বললাম যে প্রফেসর আমি জিকেএসেও আপনার আন্ডারে কাজ করতে চাই, এরকম। সেই প্রফেসর আবার আমাকে ৭, ৮, ১০ দিন পরেই আবার কনফার্ম করলে, হ্যাঁ আমি তোমাকে নিতে চাই। এটা তো আল্লাহ তাআলার কত সরাসরি একটা নিয়ামত। অর্থাৎ আমার তাকদির, আমার লাক হয়তো আল্লাহ তাআলা এখানে লিখে রেখেছিল। তাই আমি প্রত্যেকটা পদে, পদে ইন্টারভিউ ইন্টারভিউ আমার ফ্রেন্ডকে ৩ প্রফেসর একসাথে ইন্টারভিউ নিয়েছে। আমার ক্ষেত্রে ১ জন নিয়েছে। আমার ফ্রেন্ডকে হয়তো
ভুলে গেছি। ও বলেছিল আমাকে হয়তো ওর রিলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়েও কোয়েশ্চেন করেছিল, আমাকে এগুলো নিয়ে কোয়েশ্চেন করেনি। আমার পার্সোনাল লিডারশিপ, আমার নিজের সম্পর্কে ব্লা ব্লা বেসিক কিছু কোয়েশ্চেন করেছিল। আমি যে নকল করেছিলাম সেই নকল আমার জন্য কমন পড়ে গিয়েছিল। তো আই ওয়াজ লাকি এনাফ ইন এভরি স্টেপস। যদিও আমাকে আমাকে তারপরে ওই যে আমার মায়ের এনআইডি কার্ডে কারেকশন করতে হয়েছে, তাও অল্প সময়ের মধ্যে। সেটা আমি ওই সময় করতে সক্ষম হয়েছিলাম। এমন যদি হতো বড় কোনো প্রবলেম যেটা সলভ করতে পারবো না বা সলভ করতে অনেক সময় লাগবে, তাহলে কি অবস্থা হতো? সেই ডকুমেন্টস গুলো আমি যথাসময়ে কারেক্ট করতে পেরেছিলাম। তারপরে যদিও খরচ করতে হয়েছে, ২ বার আমাকে কুরিয়ার করতে হয়েছে। আমার টাকা বেশি গিয়েছে। আমাকে অনেক ট্রাভেল করতে হয়েছে। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এরকম ট্রাভেল করতে হয়েছে। I was dedicated enough because I took it seriously. হ্যাঁ? এবং আল্লাহ তাআলা আমার জন্য এটা লিখেছে। তার মানে আপনাদেরকে ডেফিনিটলি আপনি যদি কিছু ভালো কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। কিছু পরিশ্রম করতে হবে, কিছু সময় দিতে হবে এবং কিছু টাকাও খরচ করতে হবে। এটা লার্নিং। ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমি জাস্ট এবং প্রফেসর ম্যানেজিং এর মূলত আমার এই ভিডিওর মেইন টার্গেট ছিল প্রফেসর ম্যানেজের ইস্যুটা আপনাদেরকে বোঝানো। যে কয়েকটা টাইম ফ্রেম আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। লাইক ৭ তারিখ ডেডলাইন ছিল। ৭ তারিখে আমার প্রফেসর ম্যানেজ না। ওকে? পরবর্তীতে ম্যানেজ হয়েছে। সো আমি আপনাদেরকে এটা সরাসরি বলছি না যে প্রফেসর ম্যানেজ করতে হবে না। প্রফেসর ম্যানেজ করা লাগবেই না, এটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। থাকলে ভালো। যেহেতু আমাকে সরাসরি তারা বলে দিয়েছিল। আপনারা যদি আরো একবার দেখাই যে সরাসরি বলে দিয়েছে যে কোথায় মেইলটা? ওকে, যে "It will maximize your chance" সরাসরি বলা ছিল। যে "It could maximize your chance to make it through" ওকে? যদিও ডেডলাইনের বিষয়টা না আমি কনফিউজড যে আসলেই আমার প্রফেসরের বিষয়ে আমি তাদেরকে কনফার্ম করার পরে আমাকে সিলেক্ট করলো নাকি আগেই রেজাল্ট হয়ে গিয়েছে, এটা আমি বুঝতে পারছি না। বাট আপনাদের কাছে যেহেতু সময় আছে, আপনারা যে ভার্সিটি চুজ করেছেন, যে মেজর চুজ করেছেন, সেই মেজরে আপনারা এক বা একাধিক প্রফেসরকে মেইল করতে থাকেন। ওকে? ৩ টা ভার্সিটি আপনি চুজ করেছেন, ৩ ভার্সিটির যে ডিপার্টমেন্ট চুজ করেছেন তাকে মেইল করতে থাকেন। যদি আল্লাহ কপালে রেখে থাকে, যদি কেউ রাজি হয়ে যায়, তাহলে তো অবশ্যই ভালো। প্রফেসর থাকলেই যে আপনি কনফার্ম সেটাও না। আমার আমার বন্ধু তার জ্বলন্ত উদাহরণ। প্রফেসর ম্যানেজ থাকা সত্ত্বেও ওরা রিজেক্ট খেয়েছিল। বাট পজিটিভ সাইড হবে যদি আপনি জিকেএসও না হন, প্রফেসর যদি আপনাকে অলরেডি কনফার্ম করে থাকে, তাহলে প্রফেসরের কাছে সেলফ ফান্ড থাকলে আপনি প্রফেসরের আন্ডারে তার প্রফেসরের নিজের ফান্ডে আপনি কাজ করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সর্বোপরি আল্লাহ তাআলার কাছে অনেক, অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাকে এটা হয়তো আল্লাহ তাআলা আমার জন্য রেখেছিল। আল্লাহ শুকরিয়া। আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আমি আমি যত জায়গায় প্রবলেম ফেস করেছি, আমি চাই না আপনারা সেই প্রবলেমগুলো ফেস করেন। আপনাদের জন্য অনেক, অনেক বেশি শুভকামনা রইলো। এখন থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হন। পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে কিছু একটা পাবেন। বাট আপনি যদি হেলায়, হেলায় করেন তাহলে হয়তো নাও হতে পারে। ওকে? আমার জন্য অ্যাক্সিডেন্টই ছিল। বাট মাঝখানে যেমন বললাম যে আমি জিকেস সম্পর্কে জানতামই না, এপ্লাই করেছি অমুক-সমুক। মানে যতটা সহজ করে বলছি বিষয়টা আসলে সহজ না। মাঝখানে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং সবচেয়ে বড় কথা রমজানের মধ্যে স্ট্রাগল করতে হয়েছে। আল্লাহ তাআলা কবুল করেছে। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। পরবর্তী ভিডিওতে আমি এসওপি কিভাবে তৈরি করবেন। আজকে একজন আমাকে মেসেঞ্জারে বলেছিল যে ডকুমেন্টস প্রিপারেশন নিয়ে আরকি। ডকুমেন্টস প্রিপারেশন, তারপরে অনলাইন অ্যাটেস্টেশন এর যে বিষয়টা, এসওপি, লেটার অফ রিকমেন্ডেশন এগুলা কিভাবে সেগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও করব এবং খুব শীঘ্রই করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।